এতদিন পর্যন্ত আপনারা এটাই জেনে এসেছেন যে লোন নেওয়াটা ভালো নয়, কারণ লোন নেওয়ার ফলে কেবলমাত্র আপনার টেনশন বাড়বে এবং লোনের ইন্টারেস্ট পরিশোধ করতে গিয়ে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। যদিও এই কথাটা অনেক ক্ষেত্রে সত্যি, কিন্তু এই কথাটা সম্পূর্ণ সত্যি নয়, কারণ আপনারা লোনের কেবলমাত্র একটি সাইডকে দেখছেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের লোনের অপর সাইড সম্পর্কে বলবো, যা আপনার জন্য কোনো আশীর্বাদের থেকে কম কিছু নয়। আর আপনি লোনের এই সাইডটা দেখার পরে অবাক হয়ে যাবেন, আর আপনি এটা চিন্তা করতে বাধ্য হবেন যে সত্যি কি এমনটা হওয়া সম্ভব। আর এই কারণেই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজ কেবলমাত্র ইন্ডিয়াতে নয়, বরং সারা বিশ্বে ধনী মানুষদের ধনী হওয়ার শুরুটা এই লোনের সঙ্গেই শুরু হয়। আর সেটা আপনি সেম ওয়ালটনের কথা বলেন অথবা ধীরুভাই আম্বানির কথা বলেন, এরা প্রত্যেকেই নিজের বিজনেসের শুরুটা লোন নিয়েই করেছিলেন। এমন আরো অনেক এক্সাম্পল আছে যারা তাদের বিজনেস লোন নিয়েই শুরু করেছেন, আর আজ তারা করোড়পতি হয়ে গেছে। আপনারা রিচ ড্যাড পুয়ার ড্যাডের অনেক ভিডিও দেখেছেন, যেখানে রবার্ট কিওসাকি লোনকে দুটো ভাগে ভাগ করেছেন। একটি হলো গুড লোন আর অপরটি হলো ব্যাড লোন। গুড লোন হলো সেই সমস্ত লোন যে লোনের সাহায্যে আপনি আপনার শখ পূরণ করেন, যেমন কোনো দামি গাড়ি, দামি মোবাইল, কোনো লাক্সারি আইটেম কেনার জন্য আপনি লোন নিয়েছেন। কিন্তু গুড লোন হলো সেই সমস্ত লোন যে লোন আপনি আপনার বিজনেসকে গ্রো করার জন্য নিয়ে থাকেন, অথবা আপনি আপনার অ্যাসেট তৈরি করার জন্য নিয়ে থাকেন। আর ধনী মানুষগুলো এটা খুব ভালো করে জানে যে এই গুড লোনকে কিভাবে কাজে লাগাতে হয়। আর এখন এই গুড লোনকে কিভাবে কাজে লাগাতে হয় সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। রবার্ট কিওসাকির দ্বিতীয় ফেমাস বুক হোয়াই দ্য রিচ আর গেটিং রিচার, এই বই অনুযায়ী রিচ মাইন্ডসেট ও পুয়ার মাইন্ডসেট মানুষের শিক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে। মিডল ক্লাস মানুষের কাছে হয়তো অনেক বড় ডিগ্রি থাকে, কিন্তু এদের কাছে কোনো ফাইন্যান্সিয়াল এডুকেশন থাকে না। অন্যদিকে একটি ধনী মানুষের কাছে কোনো ডিগ্রি থাক অথবা না থাক, এদের মধ্যে ফাইন্যান্সিয়াল নলেজ অবশ্যই থাকবে। এর কারণ হলো এদের পরিবার ছোট থেকে এদেরকে টাকাকে সঠিকভাবে ম্যানেজ করা শেখায়, আর এটাই তাদের বিজনেস গ্রো করতে এবং আরো বেশি ধনী হতে সাহায্য করে। আর এখন প্রশ্ন হলো, এমন কি কি আছে যে একটি মিডল ক্লাস অথবা পুয়ার ক্লাসের মানুষ তাদের জীবনে শিখতে পারে না, যে কারণে তাদেরকে একটি সাধারণ জীবনে বেঁচে থাকতে হয়? তো চলুন সেটাই জেনে নেওয়া যাক। নাম্বার 1, ট্যাক্সেস। আমরা এই কথাটা তো জানি যে আমাদের রোজগারের একটি বড় অংশ ট্যাক্স পেমেন্ট করতে গিয়ে চলে যায়, আর সেটা ডাইরেক্ট ট্যাক্স হোক অথবা ইনডাইরেক্ট ট্যাক্স। ধনী মানুষগুলো সবার আগে রোজগার করে, এরপরে খরচ করে, আর যে টাকা বেঁচে থাকে সেই টাকার উপরেই ট্যাক্স পরিশোধ করে। অন্যদিকে একটা মিডল ক্লাস মানুষ প্রথমে রোজগার করে, এরপরে ট্যাক্স দেয়, এরপরে যে টাকা বেঁচে থাকে সেই টাকা তারা খরচ করে। ধনী মানুষদের দামি দামি গাড়িতে ঘুরে বেড়াতে দেখে, বিদেশে ঘুরে বেড়াতে দেখে প্রতিটা সাধারণ মানুষের মনে এই কথাটাই আসে যে ধনী মানুষের কাছে অনেক বেশি টাকা থাকে, এই কারণেই তারা এত বেশি টাকা খরচ করে। কিন্তু কারোর মনে এই প্রশ্নটা আসে না যে এত বেশি টাকা রোজগার করার পরেও এই মানুষগুলো ট্যাক্স দেওয়া থেকে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখে। আপনি এটা জেনে অবাক হতে পারেন যে আমাদের দেশের সব থেকে ধনী মানুষ মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি একদিনে প্রায় 1.5 কোটি টাকা খরচ করেন নিজের হেলথ এবং বিউটির উপরে। আর আমাদের দেশে এমন অনেক ধনী মানুষ আছে যারা অনেক বেশি টাকা খরচ করে, কিন্তু এত বেশি টাকা খরচ করার পরেও এদের সম্পত্তি কখনোই কম হয় না, আর না এদের বিজনেসের উপরে কোনো প্রভাব পড়ে। এছাড়া আপনি অনেক ধনী মানুষদের ইন্টারভিউতে বলতে শুনেছেন যে তারা ট্যাক্স বাঁচানোর জন্য অনেক ফালতু খরচ করে থাকে, আর সেই খরচটা বিজনেসের খরচ দেখিয়ে তারা সহজেই ট্যাক্স বাঁচাতে পারে। কিন্তু একটি বিজনেসের কারণে সরকারের অনেক বেশি লাভ হয়, আর এই কারণেই সরকার বিজনেসের উপরে যে ট্যাক্স লাগে সেই ট্যাক্সের উপরে অনেক বেশি ছাড় দিয়ে থাকে। সরকারের এতে কিছু যায় আসে না আপনার বাড়িতে খাবার আছে কি নেই, আপনি আপনার সন্তানের স্কুলের ফি দিয়েছেন কি দেননি। সরকার সবার প্রথমে আপনার স্যালারি থেকে ট্যাক্স কেটে নেবে, তারপরে আপনি আপনার স্যালারিটা পাবেন। অন্যদিকে যদি আপনি বিজনেস করেন, তাহলে আপনি ওই বিজনেসের নামে অনেক রকমের এক্সপেন্স দেখাতে পারবেন, আর সবশেষে যে অ্যামাউন্টটা বেঁচে থাকবে সেই অ্যামাউন্টের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। নাম্বার 2, ডেট অর লোন। লোন হলো অনেক ইম্পর্টেন্ট একটি টুল যেটা ব্যবহার করে ধনী মানুষগুলো আরো বেশি ধনী হয়, আর মিডল ক্লাস মানুষগুলো এই লোনের কারণে আরো বেশি গরিব হয়ে যায়। অনেক মানুষ ভাবে তারা তাদের টাকা সেভ করে নিয়ে ভবিষ্যতে একদিন বিজনেস করবে, আর কিছু সময় পর যখন তারা কমফোর্ট জোনের মধ্যে চলে আসে তখন তারা এই সমস্ত কথাগুলো ভুলে যায়। কিন্তু যখন এই মানুষগুলোই দামি গাড়ি অথবা দামি মোবাইল অথবা দামি বাইক কেনার সময় হয়, এরা কোনো কিছু চিন্তা না করে লোন নিয়ে নেয় অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে লাইবিলিটি কিনে নেয়, আর সেটাও হাই ইন্টারেস্ট রেটে। যদি আপনি বুঝতে পারেন তাহলে ফাইন্যান্স খুবই সহজ। যেটা আমাদের পকেটে প্রতিনিয়ত টাকা নিয়ে আসবে সেটাই হলো অ্যাসেট, আর যেগুলো আমাদের পকেট থেকে টাকা বার করে নিয়ে যাবে সেটাই হলো লাইবিলিটি। আমাদের দেশের সব থেকে ধনী মানুষ মুকেশ আম্বানি জিও কোম্পানি শুরু করার জন্য 12,850 কোটি টাকা লোন নিয়েছেন। কিন্তু কেন? বিজনেস করার জন্য। বিজনেস এবং লোনের কি সম্পর্ক, চলুন এটাকে একটু বোঝার চেষ্টা করি। মিডল ক্লাস মানুষগুলো তাদের টাকা ব্যাংকে সেভ করে
কেবলমাত্র 2 থেকে 3% ইন্টারেস্ট রেটে। আর এই মিডল ক্লাস মানুষের টাকাগুলোই বিজনেসম্যানরা ব্যাংক থেকে 8 থেকে 10% ইন্টারেস্ট রেটে ব্যাংক থেকে লোন নিয়ে নেয়। আর এই টাকা দিয়ে তারা বিজনেস করে। আর এই বিজনেসম্যান গুলো 20 থেকে 30% প্রফিট সেখানে রোজগার করে। আর এরপরে 8 থেকে 10% ইন্টারেস্ট সহ তারা ব্যাংকে টাকা ফেরত দিয়ে দেয়। আর যখন মিডল ক্লাস মানুষের টাকার প্রয়োজন পড়ে তখন ব্যাংক মিডল ক্লাস মানুষদেরকে 2 থেকে 3% ইন্টারেস্ট সহ রিটার্ন দেয়। আর এভাবে একটা বিজনেসম্যান সাধারণ মানুষের টাকা ব্যবহার করে প্রতিনিয়ত ধনী হচ্ছে। এখন হয়তো অনেকে ভাবছেন যদি ওই বিজনেসম্যানের বিজনেস ফেল হয়ে যায় তাহলে কি হবে? তাহলে বলি, কোনো কিছুই হবে না। ব্যাংক ওই বিজনেসম্যানের কাছে থেকে টাকা ফেরত নেওয়ার জন্য লিগ্যাল অ্যাকশন নেবে। আর এরপরেও যদি ব্যাংক রিকভার করতে না পারে তাহলে ব্যাংক নিজের কাছে থেকেই মানুষকে টাকা রিটার্ন দিয়ে দেবে। কারণ ব্যাংকের কাছে আপনার টাকাই আছে। আর আপনি কি জানেন ওই টাকা ব্যাংককে কে দেবে? ওই টাকা ব্যাংককে দেবে সরকার। অর্থাৎ সরকার ব্যাংককে টাকা দেবে, ব্যাংক সেই টাকা মানুষজনকে দিয়ে দেবে। আর সরকার সাধারণ মানুষের উপরে ট্যাক্স বাড়িয়ে সেই টাকা পুনরায় তুলে নেবে। অর্থাৎ একটা বিজনেসম্যানের বিজনেস যদি ফেল হয়ে যায় তাহলে সেই সম্পূর্ণ লস মিডল ক্লাস মানুষদেরকেই পরিশোধ করতে হবে, আর সেটা ডাইরেক্টলি হোক অথবা ইনডাইরেক্টলি। নাম্বার 3, ফ্যান্টম ইনকাম। এই ফ্যান্টম ইনকামকে ইনভিজিবল ইনকামও বলা হয়। অথর রবার্ট কিওসাকি বলেন, ফ্যান্টম ইনকাম হলো একটি আত্মার মতো যেটা কখনো দেখা যায় না। আর এই ইনকামকে কেবল সেই মানুষই বুঝতে পারবে যার কাছে সঠিক ফাইন্যান্সিয়াল এডুকেশন আছে। উদাহরণ হিসাবে একটি মানুষ একটি প্রপার্টি কিনতে চায় যার বর্তমান ভ্যালু হলো 50 লক্ষ টাকা। আর মিডল ক্লাস মানুষ ওই প্রপার্টি কেনার জন্য সবার আগে 20% ডাউন পেমেন্ট করবে। আর এই ডাউন পেমেন্ট দেওয়ার জন্য তারা ব্যবহার করবে নিজের সেভিংস, যা তারা তাদের স্যালারি ট্যাক্স কেটে নেওয়ার পরে অনেক বছর ধরে সেভ করেছে। অন্যদিকে একটি ধনী মানুষ নিজের টাকা দিয়ে কখনোই রিয়েল এস্টেট কেনে না, বরং এরা ব্যাংক থেকে টাকা লোনের মাধ্যমে নেবে আর ওই প্রপার্টিটা কিনে নেবে। আর এই ট্রানজাকশনের মধ্যে যে ট্যাক্স বেঁচে যাবে সেটাই হলো ফ্যান্টম ইনকাম। এটা হলো সেই ইনকাম যার জন্য ওই ধনী মানুষদের কোনো কাজ করতে হয়নি। সোজাভাবে বললে ফ্যান্টম ইনকামকে ব্যবহার করার জন্য অন্যের টাকাকে নিজের লাভের জন্য ব্যবহার করতে হয়। বড় থেকে বড় রিয়েল এস্টেট ইনভেস্টর অন্য মানুষের কাছে থেকে টাকা লোন নেয় আর সেই টাকা দিয়ে প্রপার্টি কিনে নেয় আর ওই প্রপার্টি থেকে রেন্টাল ইনকাম জেনারেট করে। আর এই ফ্যান্টম ইনকামকে ব্যবহার করেই রবার্ট কিওসাকি বর্তমানে 8000 রেন্টাল প্রপার্টি তৈরি করে নিয়েছেন। নাম্বার 4, টাকা কিভাবে কাজ করে। আপনি কত টাকা রোজগার করেন তাতে কিছু যায় আসে না। আপনি কত টাকা সেভ করেন আর আপনি আপনার ওই টাকা কোথায় খরচ করেন, কিভাবে আপনি আপনার টাকাকে ম্যানেজ করেন আর আপনি আপনার টাকা কিভাবে ইনভেস্ট করেন, এই সব কিছুই গুরুত্ব রাখে। চলুন এটাকে একটি উদাহরণের সাহায্যে বলি। চায় সুট্টা বার কোম্পানির ওনার অনুভব দুবে আজ 400টারও বেশি আউটলেট খুলেছে আর 150 কোটি টাকারও বেশি রেভিনিউ সেখান থেকে জেনারেট করেছে। আর সেটাও কোনো রকমের ফান্ডিং ছাড়াই, কেবলমাত্র বুট স্ট্র্যাপিং এর মাধ্যমে। অনেক মানুষ এই বুট স্ট্র্যাপিং সম্পর্কে বোঝে না। তাদের বলে দিই, যখন কোনো একটি বিজনেসকে খুবই লিমিটেড রিসোর্সের সঙ্গে গ্রো করা হয় অথবা কোনো একটি এন্টারপ্রেনিউর একটি বিজনেসকে যখন খুব অল্প টাকাতেই গ্রো করে তখন এই প্রসেসকে বুট স্ট্র্যাপিং বলা হয়। আর এটা কোনো রকেট সায়েন্স নয়। আপনাকে কেবল আপনার বাজেটিং এর উপরে খেয়াল রাখতে হবে আর আপনাকে আপনার ইনকামের কেবলমাত্র 20% ইনভেস্ট করতে হবে। মনে রাখবেন, আগামী কিছু বছরের মধ্যে অনেক মানুষ ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করবে, কিন্তু এর সঙ্গে আমাদের দেশে অনেক অপরচুনিটিও আসতে চলেছে। কারণ রবার্ট কিওসাকি বলেন, ওয়েস্টার্ন কান্ট্রি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাচ্ছে। ওয়েস্টার্ন কান্ট্রি বলতে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড এইরকম ইউরোপিয়ান কান্ট্রিদের কথাই বলা হয়। আর এর পিছনে দুটো কারণ আছে। অন্যদিকে ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, বাংলাদেশ এরা আরো বেশি ধনী হতে চলেছে। যার প্রথম কারণ হলো গ্লোবালাইজেশন। যেমনটা আপনারা জানেন, আজ এশিয়া কান্ট্রি অনেক সস্তা ইউরোপিয়ান কান্ট্রির তুলনায়। আর সব কোম্পানি এইরকম দেশকেই বেছে নেবে যেখানে প্রোডাকশন সেট আপ করা সস্তা হবে এবং লেবার কস্ট কম হবে। আর এই কারণে এশিয়া কান্ট্রিকে অনেক বেশি সাপোর্ট করা হবে। আর দ্বিতীয় হলো টেকনোলজি। আজ প্রতিটা বিজনেস টেকনোলজির উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। আর এই কারণে যে কান্ট্রি টেক ফ্রেন্ডলি হবে সেখানে কোম্পানি খুব দ্রুত গ্রো করবে। আর এখানে ইন্ডিয়ার কাছে অনেক বড় একটা অপরচুনিটি আছে। আর এই কারণেই আজ আমাদের খুব দ্রুত ফাইন্যান্সিয়াল লিটারেসির উপরে ফোকাস করতে হবে। এছাড়া আমাদের স্কিলকে ডেভেলপ করতে হবে, যার ফলে আমরা আমাদের দেশকে এগিয়ে যেতে সাহায্য করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।